নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। যশস্বী রাহুলের চওড়া ব্যাটে সিরিজ ভারতের হেরেও মঞ্জিত লড়াকু ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2-0 জিতল ভারত। মারা বন্ধ করো, ক্যারিবিয়ান ব্যাটারকে হুঁশিয়ারি সিরাজের। পুরোটাই অবশ্য মজা ছলে। দ্বিতীয় ইনিংসে 2 উইকেট পেয়ে বুমরা স্টারকে ছাপিয়ে গেলেন সিরাজ। সামনেই সুপার কাপ, ইনভেস্টর নেই। ইনভেস্টর জট কাটাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন সাদা কালো ব্রিগেডের কর্তারা। জনসংখ্যা মাত্র 5 লক্ষ। লিঙ্ক কটউইনের সেই দেশে আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে। এসওয়াতিনিকে 3-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট অচল করে ফেলল ব্লু শার্কসরা। যশস্বী রাহুলের চওড়া ব্যাটে সিরিজ ভারতের, কিন্তু সিরিজ জিততে যে এভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে শুভমান গিলদের, সেটা সম্ভবত ক্রিকেট বোদ্ধাদের কেউই আন্দাজ করতে পারেননি। হেরেও মন জিতল লড়াকু ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2-0 জিতল ভারত। ভারত সিরিজ জিতবে একথা জানাই ছিল, কিন্তু সিরিজ জিততে যে এভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে শুভমান গিলদের, সেটা সম্ভবত ক্রিকেট বোদ্ধাদের কেউই আন্দাজ করতে পারেননি। জন ক্যাম্পবেল, শাই হোপদের ওয়েস্ট ইন্ডিজ যে ভারতের চাপানো ফলো অন সামলে দেবে, ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামাবে, এত বড় ভবিষ্যৎবাণীও কেউ করেননি। ভারত শেষ পর্যন্ত ম্যাচ আর সিরিজ জিতল ঠিকই, তবে ক্রিকেট প্রেমীদের মনে দাগ কাটল ক্যারিবিয়ানদের মরণপণ লড়াই। ঘরের মাঠে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমেছে শুভমান। তার অধিনায়কত্বে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ান ব্রিগেড কার্যত উড়ে যায়। মাত্র 2.5 দিনে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। দ্বিতীয় টেস্টও সেই একইভাবে শেষ হবে বলে ধরে নিয়েছিল ক্রিকেট মহল। তাই তো টেস্ট ম্যাচের থেকেই বেশি ভিড় জমেছিল মুম্বাইয়ের রোহিত শর্মার অনুশীলন দেখতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অন্যরকম ভেবেছিলেন। টসের সময়ই ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছেন 90 ওভার ব্যাট করাই তার লক্ষ্য। ম্যাচ শেষে স্কোরবোর্ড বলছে 2 ইনিংস মিলিয়ে প্রায় 200 ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটা কি নৈতিক জয়ের থেকে কম কিছু? দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 518 রান তোলেন শুভমান গিলরা। জবাবে 245 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান, কিন্তু 270 রানে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপসোরার সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবীয় ক্রিকেট। জয়ের জন্য ভারতকে 121 রানের টার্গেট দেন রস্টন চেজরা। রান তাড়া করতে নেমেও 3 উইকেট খুইয়েছে ভারত। শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে হাফ সেঞ্চুরি করে ভারতকে জেতান KL রাহুল। এই সিরিজে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সবচেয়ে বেশি 219 রান করেছে যশস্বী জয়সওয়াল। সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তার ঝুলিতে 12 উইকেট। আগামী মাসে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ভারতকে ভোগালো, তাতে কি প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে চিন্তার ভাঁজ বাড়াবে না গৌতম গম্ভীরের কপালে? হাই নিউজ নেটওয়ার্ক। মারা বন্ধ করো, ক্যারিবিয়ান ব্যাটারকে হুঁশিয়ারি সিরাজের। পুরোটাই অবশ্য মজার ছলে। ডাগ আউটে ফিরে পেলেন রাজার সম্মান। দ্বিতীয় ইনিংসে 2 উইকেট পেয়ে বুমরা স্টারকে ছাপিয়ে গেলেন সিরাজ। একসময় ওয়েস্ট ইন্ডিজের লেজের আঘাতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল ভারতের বোলিং। বহু চেষ্টা করেও জাস্টিন গ্রিপসকে টলানো যায়নি। মাটি কামড়ে পড়েছিলেন জেডন সেলস। তাতে বিরক্ত হয়ে গ্রিপসকে হুঁশিয়ারি দিয়ে বসেন মোহাম্মদ সিরাজ। পুরোটাই অবশ্য মজার ছলে। তবে এই ঘটনা ছাড়াও আরও 2টি কারণে চর্চায় সিরাজ। ফলো অন করেও লড়াই চালায় ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল এবং শাই হোপ সেঞ্চুরি করেন। জাস্টিন গ্রিপস হাফ সেঞ্চুরি আদায় করে নেন। জেডন সেলস করেন 32 রান। বিরক্ত হয়ে গ্রিপসের মুখোমুখি হন সিরাজ। তাকে সাবধান করে দেন আর যেন রান না করেন। তারপর অবশ্য দুজনেই হেসে ফেলেন। এতে অনেকেরই মনে পড়ছে যশস্বী জয়সওয়াল ও ব্রায়ান লারার কথোপকথন। লারাও যশস্বীকে বলেছিলেন, আমাদের বোলারদের এত মেরো না।
প্রথম ইনিংসে 1 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে 2 উইকেট পেলেন সিরাজ। এই বছর এখনো পর্যন্ত টেস্টে তার উইকেট সংখ্যা 37, টপকে গেলেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। তিনি এখনো পর্যন্ত 36টি উইকেট পেয়েছেন। মিচেল স্টার্ক 29টি উইকেট পেয়েছেন। অন্যদিকে বুমরা 22 জন ব্যাটারকে শিকার করেছেন। অজি পেসার অবশ্য বছরের শেষে অ্যাশেজ পাবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সিরাজও ব্যবধান বাড়াতে পারবেন। আরও একটি কারণে চর্চায় ভারতের তারকা পেসার। চতুর্থ দিনে ক্যারিবিয়ানদের উইকেট ফেলতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। দিল্লির রোদে কাহিল অবস্থা হয়ে যায় সিরাজের। মাঝে মাঝে ডাগ আউটে এসে বিশ্রামও নেন। সেই সময় ফিজিওথেরাপিস্ট তাকে মালিশ করে দেন। মাথায় আইস প্যাক রাখা, যা দেখে দীনেশ কার্তিক ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, দীর্ঘ স্পেলের পর একজন পেসারকে রাজার মতো ব্যবহার পেতে দেখে ভালো লাগছে। হাই নিউজ নেটওয়ার্ক। আর্থিক সংকটে ভুগেও যেভাবে খেলছে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে মুগ্ধ লারা। ক্রিকেট দুনিয়ায় ওয়েস্ট ইন্ডিজ আর দৈত্য নয়, বরং অতি সাধারণ মানের টিম। কিন্তু ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ফলো অন খেয়েও যেভাবে পাল্টা লড়াই করেছে ক্যারিবিয়ান ব্রিগেড, তাতে মুগ্ধ ব্রায়ান লারা। অতীতের গর্ব এখন ভূপতিত। ক্রিকেট দুনিয়ায় ওয়েস্ট ইন্ডিজ আর দ্বৈত নয়, বরং অতি সাধারণ মানের টিম। কিন্তু ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ফলো অন খেয়েও যেভাবে পাল্টা লড়াই করছে ক্যারিবিয়ান ব্রিগেড, তাতে মুগ্ধ ব্রায়ান লারা। উত্তরসূরিদের খোলা চিঠি লিখে তার বার্তা, আর্থিক সংকট এবং অন্যান্য সমস্যা সত্ত্বেও গোটা টিম যেভাবে খেলছে সেটা অত্যন্ত গর্বের বিষয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 518 রান তোলেন শুভমান গিলরা। জবাবে 245 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান, কিন্তু 270 রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপ জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবীয় ব্রিগেড। জয়ের জন্য ভারতকে 121 রানের টার্গেটও দেন রস্টন চেজরা। দিল্লির মাঠে বসে এই ম্যাচ দেখছেন লারা। তারপরই গোটা টিমকে বাহবা জানিয়ে খোলা চিঠি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। লারা বলেন, আমি জানি এখন প্রচুর সমস্যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হয়। ব্যাপক আর্থিক সমস্যা রয়েছে, কষ্ট করে দেশের জার্সিতে খেলতে হয়, কিন্তু আমাদের ক্রিকেটাররা তার মধ্যেও দেখিয়ে দিচ্ছে আমরা যদি লড়াই চালিয়ে যাই, নিজেদের প্রতি বিশ্বাস রাখি, তাহলে এই অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দিশা মিলবেই। আমাদের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বুঝেছি ওরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে থাকতে চাইছে না, ওরা এই অবস্থা থেকে বেরোনোর পথ খুঁজতে চায়। ক্রিকেটারদের ভূয়সী প্রশংসার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন লারা। তার মতে, বর্তমান ক্যারিবীয় ক্রিকেটারদের যথাযথ পথপ্রদর্শক নেই, তাই ক্যারিবিয়ান কিংবদন্তিদের কাউকে বর্তমান টিমের সঙ্গে যুক্ত করা দরকার। দলের সঙ্গে তাকে সর্বক্ষণ থাকতে হবে না, কিন্তু ক্রিকেটাররা যখন মানসিকভাবে সমস্যায় পড়বেন তখন যেন ওই কিংবদন্তির সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে পারে। লারার মতে বর্তমান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস ফেরানোটা খুবই জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরোয়া মৌসুম শুরুর আগে দুঃসংবাদ অভিজ্ঞ পেসারের জন্য। জাতীয় দলে ব্রাত্য বাদ পড়তে পারেন আইপিএল থেকেও। শামির কেরিয়ার নিয়ে উঠছে প্রশ্ন। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ শামির। জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। ফিরে আসার লড়াইয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন বটে, কিন্তু সেখানেও তেমন একটা সাফল্য পাননি। আসন্ন মরশুমে বাংলার হয়ে রঞ্জি খেলবেন। তার আগে শামির জন্য আরও দুঃসংবাদ। জানা গিয়েছে তিনি এবার বাদ পড়তে চলেছেন আইপিএল থেকে। সেই কারণেই প্রশ্ন উঠছে, শামির ক্যারিয়ার কি শেষ? আইপিএল এর আগের মৌসুম ভালো কাটেনি সানরাইজার্স হায়দ্রাবাদের। দলে ঈশান কিষান, মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনের মতো নামি দামি ক্রিকেটাররা ছিলেন। তা সত্ত্বেও পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে শেষ করেছিল অরেঞ্জ আর্মি। দক্ষিণী দলটির পাখির চোখ এবারের আইপিএলে ভালো কিছু করা। সেই কারণে এখন থেকেই মরিয়া তারা।
শামির মতো অভিজ্ঞ বোলারের কাছে প্রত্যাশা মতো পারফরমেন্স না পাওয়ায় এবার তাকে বাদ দিতে পারে হায়দ্রাবাদ, এমনটাই সূত্রের খবর। গত মরশুমে 10 কোটি টাকায় শামিকে কিনেছিল সানরাইজার্স, কিন্তু একেবারেই বেমানান ছিলেন 35 বছর বয়সী এই পেসার। 9 ম্যাচে পেয়েছিলেন মাত্র 6টি উইকেট। ইকোনমির রেট 11.23। সূত্রের খবর, এহসান মালিঙ্গা এবং সিমরনজিৎ সিংয়ের মতো তরুণ তুর্কিদের ওপর ভরসা রাখতে চাইছে হায়দ্রাবাদ। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি, ভবিষ্যতেও সুযোগ পাবেন এমন কোনো ভরসা নেই। বরং বোর্ডের খবর অনুযায়ী জাতীয় দলে ফেরার রাস্তা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে বাংলার পেসারের জন্য। এর মধ্যে আইপিএল থেকে বাদ পড়লে তার কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাবে বলে ধারণা ক্রিকেট মহলের। কেবল শামি নন, বাদের তালিকায় রয়েছেন ঈশান কিষানও। গত মরশুমের মেগা নিলামে 11.25 কোটি টাকায় তাকে কিনেছিল হায়দ্রাবাদ। 3 নম্বরে নেমে তার গড় ছিল 26.60, স্ট্রাইক রেট 138। মাত্র 2টি ম্যাচে বড় রান করেছিলেন তিনি। এর মধ্যে রাজস্থানের সঙ্গে একটা সেঞ্চুরি ছিল, আর 33-এর উপর রান করেছিলেন মোটে 4 বার। অর্থাৎ বোঝাই যাচ্ছে চূড়ান্ত ধারাবাহিকহীনতায় ভুগছিলেন ঈশান। তাছাড়াও 3.20 কোটি টাকার রাহুল চাহারের উপরও কোপ পড়তে পারে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। সামনেই সুপার কাপ, ইনভেস্টর নেই। মোহামেডান কর্তারা নিজেরাই অর্থ দিয়ে সুপার কাপ খেলতে পাঠাবে দলকে, কিন্তু আইএসএল এর ক্ষেত্রে কি হবে? ইনভেস্টর জট কাটাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন সাদা কালো ব্রিগেডের কর্তারা। সামনেই সুপার কাপ, ইনভেস্টর নেই। মোহামেডান কর্তারা নিজেরাই অর্থ দিয়ে সুপার কাপ খেলতে পাঠাবে দলকে, কিন্তু আইএসএল এর ক্ষেত্রে কি হবে? ইনভেস্টর জট কাটাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন সাদা কালো ব্রিগেডের কর্তারা। সেই সঙ্গে মোহামেডান সভাপতি আমির উদ্দিন ববির সিদ্ধান্ত, যদি তারা ইনভেস্টরের ব্যবস্থা না করতে পারেন তাহলে পুরো কমিটি পদত্যাগ করে ক্ষমতা ট্রাস্টির হাতে তুলে দেবে। ঘরোয়া লেগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মোহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে বেরিয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চলছে। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনো পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা কালো কর্তারা। ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ফলাফল ছিল না। রেজিস্ট্রেশন ব্যান না উঠলে ভালো দলও গঠন করতে পারবেন না তারা। এই পরিস্থিতিতে ইনভেস্টর সমস্যার জট মেটানোর আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল মোহামেডান কর্তারা। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও বিলাল আহমেদ গিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে সই আছে সভাপতি, কার্যকরী সভাপতি কামির উদ্দিন আহমেদ এবং সচিব ইস্তেয়াক আহমেদের। ক্লাব সভাপতি বলেন, ইনভেস্টর ছাড়া আইএসএল এ খেলা যাবে না। যদি ইনভেস্টরের ব্যবস্থা না করা যায় তাহলে কার্যকরী কমিটির সকলে পদত্যাগ করে দায়িত্ব ট্রাস্টিকে দিয়ে দেবে। হাতে সময় খুবই কম, তার মধ্যে সমস্যার সমাধান করতে হবে। আমরা চেষ্টা করছি, তারপর যদি ট্রাস্টি সিদ্ধান্ত নেয় তাহলে নতুন লোক আসুক। যদি আমরা না করতে পারি তাহলে অন্য কেউ করুক। আইএফএ শিল্ডেও খেলছে না মোহামেডান। সুপার কাপে খেলা নিয়ে প্রাথমিকভাবে জটিলতা থাকলেও তা মিটেছে, কিন্তু আইএসএল খেলার জন্য ইনভেস্টর প্রয়োজন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত সেই সমস্যা মিটিয়ে ফেলতে চায় মোহামেডান কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। লক্ষ্য বাংলা তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়ন। জার্মানির ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে স্ট্রাচি স্পোর্টস। ইতিমধ্যেই স্ট্রাচি বর্ধমানের একটি একাডেমি তৈরি করেছে। বাংলা তৃণমূল স্তরের ফুটবল উন্নয়নের জন্য জার্মানির ক্লাব এএফসি ইঙ্গলস্টাডের সঙ্গে যুক্ত হচ্ছে স্ট্রাচি স্পোর্টস। ভারতে তরুণ ফুটবল প্রতিভা বাছাই করে ইঙ্গলস্টাড কোচারদের কাছে উন্নত মানের ট্রেনিং নিতে পাঠাবে স্ট্রাচি স্পোর্টস। শুধু তরুণ ফুটবলারদের উন্নত মানের ট্রেনিং দেওয়া নয়, উদীয়মান কোচেদের ট্রেনিং দেবেন জার্মানির কোচেরা। সম্প্রতি মধ্যপ্রদেশের বিচারপুরের 5 জন তরুণ ফুটবলার জার্মানিতে গিয়ে ট্রেনিং নিচ্ছেন। সেই ফুটবলারদের প্রতিভা দেখেই উদ্বুদ্ধ হয়ে এই কর্মযজ্ঞ শুরু করেছে বাংলার একটি সংস্থা। জার্মানির ক্লাবটির সঙ্গে মূলত চুক্তি হচ্ছে স্ট্রাচির অন্যতম ফ্ল্যাগশিপ উদ্যোগ
অ্যাথলিট স্পোর্টস একাডেমির সঙ্গে। ইতিমধ্যেই স্রাচি বর্ধমানে একটি একাডেমি তৈরি করেছে, আরেকটি দিল্লিতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। স্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেন, স্রাচি স্পোর্টস উদীয়মান ফুটবলারদের বিশ্বের সামনে নিজেদের মেলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দিতে চায়। বিশেষ করে গ্রামীণ ও উপজাতি ক্রীড়াবিদদের পরিচয় ঘটাতে চায় বিশ্বের সামনে। অ্যাথলিট স্পোর্টস একাডেমির সঙ্গে ইঙ্গলস্টাডের এই যুক্ত হওয়া আমাদের লক্ষ্য একটা অন্যতম ধাপ। উদীয়মান ফুটবলার ও কোচেদের আন্তর্জাতিক মানের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাহায্য করবে আমাদের এই উদ্যোগ। হাই নিউজ নেটওয়ার্ক। ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হলো নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হয়েছে, তবে সেখানে দুটি ধারাকে বাদ রাখা হয়েছে। আর এই সংবিধান পাশ হওয়ার ফলে ফিফার যে ব্যানের আশঙ্কা ছিল তা এড়ানো গেল। ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হলো নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হলো, তবে সেখানে দুটি ধারাকে বাদ রাখা হয়েছে। এই সংবিধান পাশ হওয়ার ফলে ফিফার যে ব্যানের আশঙ্কা ছিল তা এড়ানো গেল। 2017 সাল থেকে এই সংবিধান তৈরি আটকে ছিল। এর আগে 2022 সালে ফিফা নির্বাসিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। অগাস্ট মাসে ফিফার তরফ থেকে পত্র বোমা দিয়ে জানানো হয় 30 অক্টোবরের মধ্যে ফেডারেশনের কার্যকরী কমিটিতে সেই সংবিধান পাশ করাতে হবে। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ফেডারেশনের নতুন সংবিধান অবিলম্বে কার্যকর করতে হবে, সম্ভব হলে 4 সপ্তাহের মধ্যে। সোমবার সেটা হয়ে গেল, ফলে নির্বাসনের আশঙ্কা থাকছে না। সুপ্রিম কোর্ট ফেডারেশনের নতুন সংবিধান নিয়ে যে রায় দিয়েছিল তারই একটা ধারা নিয়ে নতুন করে মূল্যায়ন চেয়েছিলেন ফেডারেশনের আইনজীবী। ফেডারেশনের নতুন সংবিধানে বলা আছে, ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হলে তাকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে, যার অর্থ রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে সদস্য হিসেবে থাকার জন্য যে কোনো একটি সংস্থাকে বেছে নিতে হবে। এখানেই হচ্ছে মূল সমস্যা। ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সহ বেশিরভাগ সদস্যই কোনো না কোনো রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে রয়েছেন। সেই দুটি ধারাকে বাদ দিয়েই সংবিধান পাশ করানো হয়। এই দুটি ধারা নিয়ে সোমবার সিদ্ধান্ত নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রায়ও, যিনি নতুন খসড়া সংবিধান তৈরি করেছেন। বহুদিন পরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল, সঙ্গে ফেডারেশনের একদা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। প্রফুল্ল প্যাটেলের বক্তব্য ছিল, যদি দুই ধারা নিয়ে সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে অন্যদিকে আলোচনা হোক, তবে সেই বক্তব্য মানা হয়নি। অন্যদিকে এই সভায় ছিলেন ফিফা ও এএফসি প্রতিনিধিরাও। হাই নিউজ নেটওয়ার্ক। জনসংখ্যা মাত্র 5 লক্ষ, ফুটবলার খোঁজা হয়েছিল লিঙ্কডইনে। পশ্চিম আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের নাম হয়তো অনেকেই জানেন না, আর সেই দেশই আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে। এসওয়াতিনিকে 3-0 গোলে হারিয়ে 2026-এর বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলল ব্লু সার্কাসরা। জনসংখ্যা মাত্র 5 লক্ষ, ফুটবলার খোঁজা হয়েছিল লিঙ্কডইনে। পশ্চিম আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের নাম হয়তো অনেকেই জানেন না, সেই দেশই আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে। এসওয়াতিনিকে 3-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলল ব্লু শার্কসরা। তাদের সাফল্যের পর খুব স্বাভাবিকভাবেই ভারতের ফুটবল ভক্তরা প্রশ্ন তুলছেন, 5 লক্ষ জনসংখ্যার দেশ যদি পারে, তাহলে 140 কোটি দেশের কবে স্বপ্ন পূরণ হবে? আফ্রিকা মহাদেশে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ডি গ্রুপে আছে কেপ ভার্দে। এই গ্রুপে ক্যামেরুনের মতো শক্তিশালী দলও আছে। আন্দ্রে ওনানা, ব্রায়ান এমবেউমোর মতো তারকাদের দল ক্যামেরুনকে গত মাসে 1 গোলে হারিয়েছিল কেপ ভার্দে। তারপর বাকি 2 ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতলেই হতো। লিরিয়ার সঙ্গে 3-3 গোলে ড্র করার পর এসওয়াতিনির বিরুদ্ধে আর সেই ভুল করেনি। দালিওন লিভরামেন্তো, উইলি সেমেদো ও স্তোপিরার গোলে বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করে নেয় তারা।
2018 সালে আইসল্যান্ডের পর জনসংখ্যার নিরিখে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে গেল 70 র্যাঙ্কিংয়ে থাকা দেশটি। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রবার্তো পিকো লোপেজের গল্প। পারিবারিক শিকড় কেপ ভার্দেতে, জন্ম কর্ম আয়ারল্যান্ডে। 32 বছর বয়সী সেন্টার ব্যাক আইরিশ ক্লাব শামরক রোভার্সের হয়ে খেলেন। স্বপ্ন ছিল আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার। বয়সভিত্তিক পর্যায়েও খেলেছেন তিনি। বছর 6 আগে লিংকটাউনে তার কাছে একটি মেসেজ আসে। পর্তুগিজ ভাষায় সেই বার্তা প্রথমে খেয়ালই করেননি লোপেজ। মাস কয়েক পরে ইংরেজিতে ফের মেসেজ আসতেই দেখেন কেপ ভার্দের হয়ে খেলার আহ্বান পাঠিয়েছেন সেই সময়ের কোচ। এবার আহ্বান অগ্রাহ্য করেননি লোপেজ। 1975 সালে পর্তুগালের থেকে স্বাধীনতা পায় 5 লক্ষ জনসংখ্যার দেশটি। তাদের লিগে খেলে মাত্র 12টি দল, কিন্তু সাম্প্রতিক সময়ে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে তারা। 2023-এর আফ্রিকা কাপ অফ নেশনসে ঘানাকে হারিয়েছে, মিশরের সঙ্গে ড্রও করেছিল। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তাদের লড়াই থামে। এবার সেই দেশের সমর্থকদের নজর বিশ্বকাপের ড্রয়ে। কোন গ্রুপে পড়ে তারা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।